নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। ৬ উপনির্বাচনে হারের পরে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু দিশারা হয়ে পড়েছেন এবং তিনি কোন কারণে হেরেছেন এটা বোধহয় আর জনসমক্ষে বলতে পারছেন না, যে তারা ভোট পাননি, মানুষ তাদের ভোট দেয়নি, তাই নানান রকম কথাবার্তা বলছেন, পরস্পর বিরোধী কথাবার্তা বলছেন। এবং সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ যেটা বিষয়, বিজেপির অন্দরে যেটা নিয়ে চর্চা শুরু হয়েছে, তিনি আসলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সাংগঠনিক বিষয়ে তিনি ঠেস মারা শুরু করেছেন। কারণ ভোটের ফলাফলের পরে শুভেন্দু বলেছেন যে আসলে ভোট জিততে হলে, এখানে উপনির্বাচনে বলেছেন উপনির্বাচনে ভোট হয় না, এবং ভোট জিততে হলে যে নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী মোর্চা, মানে বিজেপির যেসব মোর্চাগুলো রয়েছে, ছাত্র যুব মহিলা বিভিন্ন মোর্চা, তাদেরকে রাস্তায় নামাতে হবে, তাদের রাস্তায় থাকতে হবে। শুধু ভার্চুয়াল মাধ্যমে মিটিং বা এসব করলে কাজের কাজ কিছু হবে না। তো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন ভোটের হারের পরে সংগঠনের বিষয়ে আমি আপনাদের একটু শুনিয়ে দেব। উপনির্বাচনে ভোটই হয় না, কিন্তু আমি আমার উপলব্ধি থেকে বলি, নির্বাচনমুখী সংগঠন, আন্দোলনমুখী দল বা মোর্চা করা উচিত। যুব মোর্চা, কৃষক মোর্চা, মহিলা মোর্চা সবসময় রাস্তায় থাকা উচিত এবং ইনডোর ভার্চুয়ালের সংখ্যাটা কমিয়ে দিয়ে রাস্তায় আন্দোলনের সংখ্যাটা বাড়ানোর প্রয়োজন হয়েছে বলে আমি। শুভেন্দু এই কথার পরে অনেকেই বলছেন যে শুভেন্দু এটাও বলেছেন যে তিনি সংগঠনের বিষয়ে নাক গলান না, কিন্তু বিজেপির অন্দরে যে খবর যে শুভেন্দু সংগঠনের বিষয়ে পুরোদস্তুরই নাক গলান। কারণ গত বছর যখন বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি পরিবর্তন হয়েছিল, তখন দেখা গেছিল 3টি জায়গায় ব্যতিক্রম ঘটেছিল। সেটা হচ্ছে এক, আলিপুরদুয়ারে বিধায়ক মনোজ টিগ্গা সেখানে সাংগঠনিক সভাপতি হয়েছিলেন, কাঁথিতে অরূপ কুমার দাস বিধায়ক তিনি সভাপতি হয়েছিলেন, এবং তমলুক সাংগঠনিক যে জেলা সেখানে তাপসী মণ্ডল বিধায়ক তিনি সভাপতি হয়েছিলেন। অনেকেই বলেন যে আসলে এই 3জনই শুভেন্দুর খুব ঘনিষ্ঠ। কাঁথির বিধায়ক দক্ষিণের অরূপ, এবং তাপসী মণ্ডল হলদিয়ার বিধায়ক, এবং মনোজ টিগ্গা আলিপুরদুয়ার মাদারিহাটের বিধায়ক যিনি ছিলেন, এরা শুভেন্দুর ঘনিষ্ঠ হওয়াতেই তাদেরকে শুভেন্দু পুশ করেছিলেন দলীয় সভাপতি পাওয়ার ক্ষেত্রে। কারণ বিজেপির একটি নিয়ম রয়েছে যে যেখানে কেউ দলীয় কোনো পদে থাকলে এক পদ এক ব্যক্তি, তো তাকে সাধারণত সংগঠনের সভাপতি, কোনো জেলার সংগঠনের সভাপতি করা হয় না। কিন্তু ব্যতিক্রমীভাবে 3জন শুভেন্দু ঘনিষ্ঠ বিধায়ককে সভাপতি করা হয়েছে, এবং অনেকেই বলেছেন যে সেটা করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর হাতযশ রয়েছে। এবং পাশাপাশি অনেকেও বলেছিলেন যে গত লোকসভা ভোটে যে প্রার্থী নির্বাচন হয়েছিল, যে প্রার্থী চয়েস হয়েছিল 42 জন, তার মধ্যে সিংহভাগ প্রার্থী শুভেন্দুর মনোনীত, বা শুভেন্দু যাদের নাম দিল্লির নেতাদের কাছে প্রস্তাব করেছিলেন তাদেরকেই দিল্লির নেতারা মনোনয়ন দিয়েছিলেন। এবং সেই মতো প্রায় অনেকেই বলছেন যে প্রায় 23-24 জন প্রার্থী যারা শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত, বা শুভেন্দু রেকমেন্ডেশন ছিল যাদের, আর তাদের ক্ষেত্রে সেটা দেখা গিয়েছে তারাই প্রার্থীপদ পেয়েছেন। এরকম বিভিন্ন উদাহরণ রয়েছে। তো আসলে ব্যাপারটা যে এই নির্বাচনমুখী সংগঠন, মানে বুথ সংগঠনের কথা বলছে শুভেন্দু, বোঝাতে চেয়েছেন যে বুথ সংগঠন না থাকলে নির্বাচনে যেতে যাবে না, এবং আন্দোলনমুখী মোর্চা, মানে আন্দোলন করতে হবে, সেই নিয়ে রাস্তায় থাকতে হবে, তবেই ভোটে যেতে যাবে। এটা তার পূর্ব অভিজ্ঞতা বলে, এবং সেই পূর্ব অভিজ্ঞতার বশেই তিনি বলেছেন। কিন্তু অনেকে বলছেন যে আসলে সুকান্ত মজুমদার যত রাজ্য সভাপতি, সাংগঠনিক বিষয়ে তারই সবচেয়ে বেশি দায়িত্ব রয়েছে। এই সুকান্তকেই কার্যত তিনি ঠেস মারছেন, নাম না করে, যে সাংগঠনিক দুর্বলতার জন্যই পার্টি ভালো ফল করতে পারেনি। আর পাশাপাশি দ্বিমুখী কথাও বলছেন যে উপনির্বাচনে ভোট হয়নি অমুক তমুক। কিন্তু অনেকে আবার এও বলছেন যে ভোটের আগে শুভেন্দু অধিকারী অনেক হুমকি টুমকি দিয়েছিলেন যদি ভোট লুট করার চেষ্টা হয়। যেমন নৈহাটিতে গিয়ে প্রচারে তিনি বলেছিলেন যে ভোট লুট করার চেষ্টা হলে সেই দিন বিকেলবেলা গিয়ে তিনি ব্যারাকপুর কমিশনারেটে তালা ঝুলিয়ে দেবেন, এরকম অনেক হুমকি টুমকি দিয়েছিলেন। তা ভোটের পর কোথাও কিন্তু শুভেন্দু অধিকারীকে কোনো পুলিশের অফিসে গিয়ে তালা দেওয়া বা কোথাও গিয়ে অবরোধ করে দেওয়া, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কর্মীরা অবরোধ করছে, এগুলো কিন্তু দেখা যায়নি। তার মানে ধরে নেওয়া হয়েছিল যে তিনি যে আশঙ্কাটা করেছিলেন সেই আশঙ্কাটা সফল হয়নি, তাই তারা নীরবেই সেই ভোটকে মেনে নিয়েছেন। তো এরকম ঘটনা হওয়ার পরে আবার এও বলছিল অনেকে যে
আসলে শুভেন্দুর মাথাটা একটু খারাপ হয়ে গেছে হারার পরে, যদিও একটু খারাপ হয়ে গেছে হারার পরে। যদিও আবার এও বলছে যে উপনির্বাচনে ভোট হয় না, পরে যখন লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচন হবে আমরা এই 6টি আসনের মধ্যে 4টি আসন জিতে যাব, হারোয়ার সীতাই তারা আমরা জিততে পারবো না, কারণ সেখানে সংখ্যালঘু ভোট বেশি। এইসব বলাবলিতে একটু বিজেপির অন্দরও হাসাহাসি শুরু হয়েছে যে আসলে তিনি কাকে কাঠগড়ায় তুলতে চাইছেন, যে শাসক দলের ভোট লুটকে বলতে চাইছেন, না নিজের দলের সাংগঠনিক দুর্বলতাকে বলতে চাইছেন, না সুকান্ত মজুমদারকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে তাকে ঠেস মারতে চাইছেন, যে সাংগঠনিক দুর্বলতার কারণেই হচ্ছে পার্টির এই ভরাডুবি হয়েছে বা এই পরাজয় হচ্ছে এবং জেতা আসনও ধরে রাখতে পারেনি মাদারিহাট, সেইটা বোঝাতে চাইছেন। এটা অনেকের কাছেই পরিষ্কার হচ্ছে না, অনেকে বলছেন আসলে দিশাহারা হয়ে গিয়েছেন। এবং এর কারণে এরপরে আরো একটি যেটা তার রিয়াকশনে পাওয়া গেছে, এতদিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর বিজেপি নেতারা প্রায় 3.5 বছর ধরে নানানভাবে কটাক্ষ করেছেন। কেউ বলেছেন ভিক্ষে, কেউ বলেছেন 1000 টাকা দিয়ে মানুষকে মহিলাদের কিনে নেওয়া, এইসব ধরনের কথাবার্তা বলেছেন। তো ভোটের পরে দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী বলছেন, তার মুখে হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের প্রশংসা শোনা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের প্রশংসা মানে মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রশংসা। সেই প্রশংসা কথা শোনাতে গিয়ে তিনি বলেছেন যে শুধু তৃণমূল বা এই রাজ্যের শাসক দল শুধু সংখ্যালঘু ভোট পেয়ে যেতে তা নয়, তার সঙ্গে তাদের যে সামাজিক প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, ডাইরেক্ট বেনিফিশিয়ারি যাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা যাচ্ছে, তাদেরও একটা সমর্থন রয়েছে নিশ্চিতভাবে, সেই সমর্থনটা পেয়েছেন। আসলে যে শুভেন্দু এটা বোধহয় এখন ফিল করছেন যে যতই তিনি কটাক্ষ করুন আসলে হচ্ছে তা নয়, এবং হচ্ছে বাধ্য হয়েছেন হয়তো তিনি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পকে প্রশংসা করতে। তা শুভেন্দু এক্স্যাক্টলি কি বলেছেন আমরা একটু শুনে নেব। হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন, এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন, 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000টা 1500ও করবে। শুভেন্দুর নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন যে শুভেন্দু বলার কারণটা হচ্ছে কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল যে মহারাষ্ট্রে যে ফল হয়েছে, অনেকেই বলছেন যে সেখানে লাডলি বেন যোজনা সেখানে কাজ করেছে, কারণ অলরেডি মহারাষ্ট্রে 5 মাসের অ্যামাউন্ট 1500 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে চলে গিয়েছে এবং তার সুফল হিসাবে পেয়েছেন। এবং মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের সময় আপনারা লক্ষ্য করেছিলেন যে সেখানে অনেকেই যেটা বলেছিল যে বিজেপির এবার ক্ষমতা থেকে চলে যাওয়ার কথা, কিন্তু শেষ মোমেন্টে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি লাডলি ব্যান প্রকল্প ঘোষণা করেন এবং মহিলাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া শুরু হতে তার ফল বিজেপি পেয়েছিল এবং মহিলাদের ব্যাপক সমর্থন পেয়ে বিজেপি আবার ক্ষমতায় ফিরেছে। তো আমাদের বাংলার নেতারা বরাবর লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ করেছেন, মুখ্যমন্ত্রী ঘুষ বলেছেন, কেউ কেউ বলেছেন ভিক্ষা, তো এইসব কথা বলেছেন। কিন্তু এখন মহারাষ্ট্র মধ্যপ্রদেশে এইসব প্রকল্প বিজেপি চালু করে জেতার পরে আর এগুলো বলতে একটু লজ্জা লাগছে, আর তাই সেগুলো আর বলছেন না। তো বাধ্য হয়ে সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে মহারাষ্ট্রের ব্যাপারে, তখন বলছেন হ্যাঁ মহারাষ্ট্রে নিশ্চয়ই তারা সুফল পেয়েছে এবং হচ্ছে ঝাড়খণ্ডেও হেমন্ত সোরেন সুফল পেয়েছে, বাংলাতেও যে তৃণমূল সেই সুফলটা পাচ্ছেন। তো তার পাশাপাশি তিনিও বলেছেন যে এরপরেও হচ্ছে জেতা যায়, কারণ বিজেপি বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন আসে সেখানে যে সংকল্পপত্র বা ম্যানিফেস্টো যেটা দেয় সেখানে বিজেপিও প্রতিশ্রুতি দেয় এবং বিজেপি বিভিন্ন রাজ্যে যখন এগুলো কার্যকর করছে পরবর্তীকালে অন্য রাজ্যে যেখানে প্রতিশ্রুতি দেবে সেখানেও নিশ্চয়ই কার্যকর হবে। এখন জানি না যে শুভেন্দু অধিকারী সামনের এবং বলেওছেন যে মুখ্যমন্ত্রী হয়তো সামনের বার বাজেটে আরো টাকা বাড়িয়ে দিতে পারেন। তো এখন যেটা হয়েছে যে অনেকেই বলছেন যে 26 সালে হয়তো বিজেপি এখানে 1500-এর বদলে বা 1000-এর বদলে 3000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেবে। তো তাতে কি মানুষ আদৌ শুনবে? কারণ যিনি দিচ্ছেন যে সরকার দিচ্ছে তার প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়ে যায়, আর আমি দেব সেটা আস্থা হয় না। কারণ মহারাষ্ট্রেও কংগ্রেস কিন্তু 1500 টাকার পরিবর্তে 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের নির্বাচনী ইস্তাহারে, কিন্তু মানুষ সেটা গ্রহণ করেনি, যেহেতু বিজেপি বা ওখানে যে মহাজুতি সরকার সেই সরকার যেহেতু চালু করে দিয়েছিল টাকাটা এবং 5 মাসে সকলেই 7,500 টাকা করে মহিলারা পেয়ে গিয়েছিলেন, তাই তার ফল হাতে নাতে বিজেপি পেয়েছে। একইভাবে মধ্যপ্রদেশেও হচ্ছে বিজেপি গভর্নমেন্ট টাকা চালু করে দিয়েছিল এবং হেমন্ত সোরেনও সেই একইভাবে সরকারে থাকতে থাকতেই তিনি সেই টাকা চালু করে দিয়েছেন। তা যিনি দিচ্ছেন তার প্রতি আস্থা থাকে, যিনি দেবেন বলেন তার প্রতি আস্থাটা একটু কম থাকেন। যতক্ষণ যিনি দিচ্ছেন তার টাকা যতক্ষণ বন্ধ না হচ্ছে বা গোলমাল না হচ্ছে
ততক্ষণ মানুষ তার প্রতি আস্থা হারায় না। তো শুভেন্দুরা হয়তো আগামী 26-এর ভোটে হয়তো 3,000 টাকা 4,000 টাকাও তারা প্রতিশ্রুতি দিতে পারেন যে মহিলাদের দেব। তো এখন আলটিমেটলি সেটা কি আমাদের বাংলার মহিলারা সে বিশ্বাস তাদের উপর রাখবেন? এটা তো একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। সেই হিসাবে বোধহয় শুভেন্দু একটু মনমরা, কারণ তিনি বুঝতে পারছেন যে যতই টাকার প্রতিশ্রুতি দিন না কেন বিজেপি বা দিক না কেন, যারা যে সরকার দিয়ে আসছে 3.5 বছর ধরে, এবং এই সরকারের টার্ম শেষ হওয়া পর্যন্ত 5 বছর দিলে এবং 5 বছর পরে তারা যদি আরও বা 5 বছরে শেষ হওয়ার আগে যদি আরও টাকা বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে বিজেপির এখানে একটু দাঁত ফোটানো মুশকিল হয়ে যাবে। প্লাস হচ্ছে শুভেন্দুদের একটা বড় জ্বালা রয়েছে সংখ্যালঘু ভোট। শুভেন্দু বারেবারই বলছেন সংখ্যালঘু ভোট আমাদের এখানে আমরা পাই না, 0% ভোট আমাদের, এবং সংখ্যালঘু ভোটটা পুরোটাই হচ্ছে তৃণমূলে চলে যায়। তো সেই সংখ্যালঘু ভোট বাদ দিয়ে বাকি যে হিন্দু ভোট, সেই হিন্দু ভোটের মধ্যে থেকে কি তারা সেই শেয়ারিং আনতে পারবে যে শেয়ারিংয়ে ক্ষমতায় আসা যায়? এসব ভেবে টেবেই বোধহয় শুভেন্দু একটু দিশাহারা। যাই না তিনি এরপরে আর ভবিষ্যতে আর কি বাক্য বলবেন, তার জন্যই আমরা চেয়ে রয়েছি। দেখা যাক। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।